আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রবলেম নাম্বার 6 আলোচনা করব। স্কয়ার লিমিটেড হ্যাড দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ডিউরিং ২০২৩। স্কয়ার লিমিটেডের প্রদত্ত অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন হয়েছে ২০২৩ সালে। কি বের করতে বলছে? প্রিপেয়ার দ্য ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস সেকশন অফ দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফ্রম ২০২৩। ২০২৩ সাল অনুযায়ী আমাদের কি করতে হবে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস গুলো বের করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক প্রবলেম নাম্বার 6। তাহলে আমরা ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে শুরু করি। আমাদের ব্যক্তি বা কোম্পানির নাম কি? স্কয়ার লিমিটেড। SQUAR স্কয়ার এলটিডি লিমিটেড। কি করব বের? CASH ক্যাশ FLOW ক্যাশ ফ্লো STATEMENT ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কোন সময়ের জন্য? সরি, ডাইরেক্ট না ইনডাইরেক্ট মেথড? আচ্ছা, এটা একটু পরে লিখতেছি। ফর দ্য ইয়ার ইনডেড, আগে প্রথমে সময়টা লিখে দিই। ফর দ্য ইয়ার ENDED ইনডেড 31st DECEMBER ডিসেম্বর 2023। ভালো কথা, 2023 সালের জন্য। ও ডাইরেক্ট না ইনডাইরেক্ট? নিট ইনকাম আছে না নাই? যদি নিট ইনকাম থাকে, যদি আমাদের অঙ্কে নিট ইনকাম থাকে, নিট ইনকাম একদম শুরুতেই দেওয়া আছে। তো অঙ্কে যদি কোনো পদ্ধতির কথা না থাকে আর নিট ইনকাম থাকে, থাকলে ইনডাইরেক্ট। পদ্ধতির কথা কি উল্লেখ আছে? নাই। তাহলে নিট ইনকাম আছে? আছে। তাহলে কি মেথড? INDIRECT ইনডাইরেক্ট METHOD। তাহলে কি ইনডাইরেক্ট মেথড? প্রশ্নে কোনো পদ্ধতির কথা উল্লেখ না থাকলে, নিট ইনকাম থাকলে ইনডাইরেক্ট মেথড, মনে রাখবেন। তাহলে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস 3 নম্বরের যে আমাদের এন্ট্রিগুলো ছিল সেগুলোর জন্য আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। তাহলে আমরা লিখবো এখানে ACCOUNTITLES অ্যাকাউন্ট টাইটেলস। এই পাশে হচ্ছে আমাদের টাকা, এই পাশে হচ্ছে আমাদের টাকা। ঠিক আছে? আচ্ছা, তো শুরুতেই বলা হয়েছে নিট ইনকাম। তো নিট ইনকাম দিয়ে অঙ্ক আমরা শুরু করতাম, নিট ইনকাম দিয়ে অঙ্ক শুরু করতাম, কিন্তু আমাদের কি অপারেটিং অ্যাক্টিভিটিস বের করতে বলেছে? আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস বের করতে বলেনি। আমাদের সূত্র অনুযায়ী 3 নাম্বার যে স্টেপটা, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস বের করতে বলা হয়েছে। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। তাই আমরা নিট ইনকামের পরিবর্তে সরাসরি 3 নাম্বার বা এটাকে 1 নাম্বারও লিখতে পারেন। ক্যাশ ফ্লো ফ্রম CASH ক্যাশ FLOW ফ্লো FROM ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস FINANCIAL ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। তো আমি আপনাদের কি বলেছিলাম? ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর জন্য কোন কোন এন্ট্রিগুলো আসে? লং টার্ম লাইবিলিটিস এবং স্টক হোল্ডার্স ইকুইটি বা ওনার্স ইকুইটি। তাহলে দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্ব যেগুলো আছে সেগুলো আসে। তার মধ্যে কোন কোন এন্ট্রি হতে পারে? হতে পারে আমাদের জন্য ডিভিডেন্ড পেইড, হ্যাঁ, ইস্যু অফ কমন স্টক, ইস্যু অফ রিডিমড, ইস্যু অর রিডিম অফ লোন ডেপ্ট, ব্যাড ডেপ ইত্যাদি, পারচেস অর রিইস্যু অফ ট্রেজারি স্টক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই তথ্যগুলো আসতে পারে। তাহলে আমরা একটু প্রশ্নটা পড়ে দেখি তো আমাদের প্রশ্নে কি আছে। আমাদের প্রশ্নে দেখতেছি প্রথমেই নিট ইনকাম আছে। এটা অপারেটিং অ্যাক্টিভিটিস এর শুরুতেই আসবে, তাই আমরা লিখবো না। এরপরে বলা হয়েছে ইস্যুড কমন স্টক ফর ক্যাশ টাকা ৬৪,০০০। তো আমরা কি শিখেছিলাম? আমরা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর 2 নাম্বার এন্ট্রিটাতে শিখেছিলাম ইস্যু অফ কমন স্টক থাকলে আসবে। তাহলে আমরা এখানে লিখি ইস্যু ISSUE ইস্যু অফ কমন স্টক COMMON কমন STOCK। আচ্ছা, আমি আপনাদের বলেছিলাম যদি 2 নাম্বার স্টেপ এবং 3 নাম্বার স্টেপে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে ক্যাশ ইনফ্লো, প্রতিষ্ঠানের ভিতরে টাকা আসে, তাহলে কি হবে?
প্লাস হবে। যদি প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায় 2 এবং 3 নম্বরের জন্য ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের জন্য যদি টাকা চলে যায় তাহলে মাইনাস হবে। তাহলে ইস্যু অফ কমন স্টক কি করেছি? ইস্যু করেছি। কমন স্টক ইস্যু করলে কি হয়? প্রতিষ্ঠানে টাকা আসে বা মূলধন আসে। তো প্রতিষ্ঠানে মূলধন আসলে, টাকা আসলে কি হয়? প্লাস হয়। তাহলে ৬৪,০০০ টাকা ইস্যু অফ কমন স্টক ফর ক্যাশ। নগদ টাকা আসছে কত? ৬৪,০০০ কমন স্টকের জন্য। তাহলে এটা প্লাস ফিগারে লিখবা। ২ নম্বরে আর কি আছে দেখেন, বলা হয়েছে পেইড ক্যাশ ডিভিডেন্ড। ডিভিডেন্ড পেইড ১ নম্বরে আমাদের ছিল ১৪,০০০ টাকা। তাহলে আমরা এখানে লিখব ডিআইভিআইডিইএনডি, ডিভিডেন্ড পিএআইডি, ডিভিডেন্ড পেইড কত হাজার? ১৪,৬০০। লভ্যাংশ প্রদান করা হয়েছে। লভ্যাংশ কি করা হয়েছে? প্রদান করা হয়েছে। তাহলে প্রতিষ্ঠানে টাকা আসছে না গেছে? লভ্যাংশের লাভের টাকা দিয়ে দেওয়া হয়েছে মালিকদের। তো প্রতিষ্ঠানে কি হয়েছে? টাকা কমছে বা প্রতিষ্ঠান থেকে টাকা গেছে। ৩ নম্বরে আর কি আছে? বলা হয়েছে যে পেইড ক্যাশ টু সেটেলড নোট পেয়েবল। সেটেলড নোট পেয়েবল আমাদের পে করা হয়েছে। তো নোট পেয়েবলের টাকাটা কি? অপারেটিং অ্যাক্টিভিটিসের এন্ট্রি। এটা আমাদের এখানে আসবে না। এরপরে কি বলা হয়েছে? পেইড ক্যাশ অ্যাকোয়ার ট্রেজারি স্টক ইন ১২,০০০। বলা হয়েছে পেইড ক্যাশ নগদ টাকা পরিশোধ করা হয়েছে অ্যাকোয়ার ট্রেজারি স্টক, যেটা আমরা ট্রেজারি স্টক কেনার জন্য ব্যবহার করেছিলাম ১২,০০০ টাকা। তাহলে আমাদের কি আসবে? পারচেস অর রিইস্যু অফ ট্রেজারি স্টক। তাহলে এখানে আমাদের কি আসবে? অ্যাকোয়ার অফ ট্রেজারি স্টক বা পারচেস অফ ট্রেজারি স্টক, ACQUIRED, অ্যাকোয়ার্ড, TREASURY, ট্রেজারি, STOCK, ট্রেজারি স্টক অ্যাকোয়ার করার জন্য বা নেওয়ার জন্য ১২,০০০ টাকা প্রতিষ্ঠানকে দিতে হয়েছে। তার প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে, চলে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এরপরে বলা হয়েছে পারচেস ইকুইপমেন্ট বাই ক্যাশ টাকা ৩৯,০০০। ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে। ইকুইপমেন্ট কি? স্থায়ী সম্পদ বা ফিক্সড অ্যাসেট। তাহলে এটা আমাদের কি? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে চলে যাবে। এরপর বলা হয়েছে প্রিপেয়ার দ্য ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস সেকশন অফ দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফ্রম ২০২৩। তো আমাদের আর কি কোনো এন্ট্রি আছে? নাই। তাহলে এই এন্ট্রিগুলো দেখি ৬৪,০০০ থেকে ১৪,০০০ চলে গেলে, ৫০,০০০ থেকে ১০,০০০ চলে গেলে ৪০,০০০, ৪৮,০০০, ৪৭,০০০, হইল না তো। ৬৪ থেকে ১৪ চলে গেলে ৬০, ৫০, এখানে গেলে ৪০, ৩৮, ৩৭,৪০০। তাহলে আসতেছে প্লাস ফিগারে, তাও আসতেছে কি? ৩৭,৪০০। আপনারা হিসাব করে নেন। এই যে ৩৭,৪০০ টাকা আসলো, এটা উপরেও লিখতে পারেন, নিচেও লিখতে পারেন। ৩৭,৪০০ উপরেও লিখতে পারেন, নিচেও লিখতে পারেন। এটা অবশ্যই কি ফিগারে আছে? প্লাস ফিগারে আছে। যদি প্লাস ফিগারে থাকে তাহলে আমরা কি লিখব? নিট, CASH, ক্যাশ provided, PROVIDED, need cash provided by ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। তাহলে এটা আমরা কি লিখব? নিড ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। তা আশা করা যায় এই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী ম্যাথ আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেব। ঠিক আছে? ৬ নম্বরটা এ পর্যন্তই। কত সহজ না? এর আগের ক্লাসটাতে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস শিখেছি, এইটাতে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস শিখলাম। এরপরেরটা দেখা যাক কি আছে।